কারখানা লাভের মুখ দেখলে মিল মালিক শ্রমিকদের পেটে লাথি মারে, ঠিক সেরকমই বোমা বানানোর পর সেটা চলে গেল মালিকদের হাতে। সেটা ফেলা হবে কিনা সে বিষয়ে আমাদের কথা বলার কোনো অধিকার রইল না। শিলার্ড দৌড়ে দৌড়ে ঘোরে পাগলের মতো। জেমস ফ্র্যাঙ্কের রিপোর্টে স্টান হয়ে ওয়েস্ট পেপার বক্সে প্রফেসর নিলস বোরের মতো বিশ্ব বরেণ্য বৈজ্ঞানিককে চার্চিল মুখের উপর অপমান করে। আমার দৃঢ় বিশ্বাস, জানেন, জাপান যদি এশিয়ান কান্ট্রি না হতো তাহলে হিউম্যান গ্রোভস, ওপি এইভাবে পৈশাচিক আনন্দে নাচত না। কাল বা পরশু আর কোনো এশিয়ান কান্ট্রি যাদের গায়ের রং ইউরোপ আমেরিকার মতো সাদা নয় তারা আক্রান্ত হবে না, তার কি মানে? তার মানে জুডাস নয়, আপনি হলেন বিংশ শতাব্দীর প্রমিথিউস। তবে সে সুরক্ষা তো হলো না। যে স্ট্যালিনের রাশিয়ার জন্য এত কাণ্ড করলাম সেও প্রায় হিটলার হয়ে যেত। জার্মানি চেকোস্লোভাকিয়া দেখেছি, তার স্বর্গ পিৎজা সাইবেরিয়ার বন্ধু। আমার পরিবারটা একটা অভিশপ্ত পরিবার, জানেন। আমার মা পাগল হয়ে গেছিল, আমার বোন লিজা সেও পাগল হয়ে গেছিল, কিন্তু আমি পাগল হইনি। যা করেছি স্বেচ্ছায়, সব জ্ঞানে করেছি। আমার বাবা ছিলেন বিশ্ব ভ্রাতৃত্বের পূজারী, আর আমি বিশ্ব সামনে। আমি ওদের ক্ষমা করতে পারি না। নিজের বিবেক, নিজের শিক্ষার প্রতি আমি দায়বদ্ধ। আজ আমার ওই অবস্থায় সুযোগ এলে এই কাজ আবার করব। If I don't take this step, the imminent danger to humanity will never cease. তারপরে দুনিয়া জুড়ে লেগে গেল পরমাণু অস্ত্র তৈরি আর ঘটা করে তার ব্যবহার। তারপরে নানান প্রাসঙ্গিক অথচ বিচ্ছিন্ন দুর্ঘটনা, চেরনোবিল থেকে আজকে হিরোশিমা। কিন্তু আজকে নিরাপত্তার খাতিরে পারমাণবিক অস্ত্র মজুদ রাখতে হচ্ছে সবাইকে। আর এটা তো সত্যি, নিরাপত্তাই হচ্ছে আজকের সভ্যতার ব্যাকরণ। কিন্তু সবাই তো ভয় সিটিয়ে আছে, আবার যুদ্ধ হবে। যুদ্ধ নয়, তৃতীয় বোমার ভয় দেখানো। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তৃতীয় বোমা যুদ্ধের অপেক্ষায় বসে নেই সাধন। মানে সামদিনো মাসুদা রাম সামদিনো মাসুদা দেশ নিপ্পান ইয়াজুবান্ডা। বর্তমান পেশা কারিগরি কাজ করে, কিন্তু ক্ষেত কামার আছে। তুমি আগে কি করো? মাছ ধরা জাহাজের খালাসি ছিলাম। শেষ কোন জাহাজে কাজ করেছো? পুকুরিও মারু তুমি মাছ ধরা ট্রলার 99 টন, খুব ভালো জাহাজ। এই পুকুরি মানু মানে জানিস সাধন, লাকি ড্রাগন রাতারাতি বিখ্যাত হয়ে গেছিল, সব নাবিককে বিখ্যাত করে দিয়েছিল। তখন সব কাগজে আমাদের নাম বেরিয়েছিল। 1954 সাল জানুয়ারির শেষে এই ছোট্ট ঘাট থেকে লাকি ড্রাগন বেরোলো, আর 5টা টুনি মাছ ধরার ট্রলারে। হ্যাঁ, সে সালে ঠান্ডা বেশি পড়ছিল, মাছ ভালো উঠলো না। টুনি মাছের ঝাঁক দক্ষিণে চলে যায় ঠান্ডা বেশি বলে। খুঁজতে খুঁজতে আমরাও দক্ষিণে চললাম। 1 মার্চ টুনি মাছের ঝাঁক মিল, জাহাজ লঙ্গর হলো, জাহাজ পাথর হইল সারা ধরে মাছ তুলে 50 পথে রওনা হওয়ার। আমার সেরাতে বাস ডিউটি ছিল, দিকের উপরে ছিল। ওর রাতে সবে আলো ফুটেছে, তখন হঠাৎ পশ্চিম দিকের আকাশ ঝলসে উঠলো একেবারে। সে কি আলো! সবাই তাজ্জব হয়ে গেল। উঠে এলো দেখতে, দেখি একটা নীল মেঘ, মেঘটা চা করে সিধে উঠে গেল আকাশে। রং বদলে টকটকে লাল হয়ে গেল আকাশ, সমুদ্র শব্দ রক্তে লাল হয়ে গেল বিলকুল। তখন কেউ কিছু বুঝতে
পারেনি? দেখুন খবরে কাগজে পড়েছে, কার অত খেয়াল থাকে বলুন? খেয়াল থাকলে অত কাছে লঙ্গর হয় জাহাজ। কত কাছে? 100 মাইলও হবে না। কিসের কাছে? বিকিনি বিকিনি অ্যাটলস 2রা মার্চ হাইড্রোজেন বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ। তারপর হঠাৎ একজন চিৎকার করে উঠল, বিকিনি! তখনই লঙ্গর টানার হুকুম দিলেন, ইঞ্জিন স্টার্ট হলো, আর ঠিক সেই সময় আকাশ থেকে বিষ ঝরে পড়ল, 4 ঘন্টা ধরে পড়ল। প্রথমে ভেবেছিলাম কুয়াশা, বরফ, কিন্তু বরফ ওখানে কি করে পড়ল? দেখি ধুলো, খুব মিহি সাদা ধুলো। রাইফুলের প্রবাহ এগুলো অমনি করে দেখেছি আগে, আকাশ থেকে বরফের মতো পড়তে কখনো দেখিনি। দেখতে দেখতে গা, মাথা, সারা জাহাজ সাদা হয়ে গেল একদম। কেউ হাতে নিয়ে দেখলো, কেউ মুখে দিয়ে দেখলো, কেউ পুটলি বেঁধে রাখলো দেশে ফিরে দেখাবে বলে। সারাটা পথ ওই পুটলি ওর বালিশের নিচে ছিল। হাত ভর্তি সেই সব সাদা ধুলো আমরাই জানতো তখন বিষ ঘাটছি। একজন পড়লো, দাঁড়াতে পারে না, গায়ে শক্তি পায় না। ক্যাপ্টেন রেস্ট অর্ডার দিলেন। আরো 2 জন বমি করে ভেতরটা জ্বলতে থাকে। তখনও খারাপ ছিল, তাদের খাটনি বলল খুব। 7 দিন পর সবার চোখ দিয়ে করে শেষ দিনগুলো কাটলো। ভালো করে মনে করতে পারি না। 12 দিন 14 তারিখে ইয়াইজুতে জাহাজ বেরিয়ে, পুকুরিও মারু জাহাজ। লাকি ড্রাগন। এখন দুনিয়া তখন সে ড্রাগনের লাকের খবর পেয়ে গেছে। দুনিয়া তখন মুগ্ধ। এইটুকু মানুষের এইটুকু মাথা থেকে কি বুদ্ধি না বেরিয়েছে। 9 বছরের ইউরেনিয়াম প্লুটোনিয়ামকে 90 বছর পিছনে ফেলে এসেছে। আজ নেমে দেখি খুব ভিড়, কিন্তু সবাই সরে সরে যাচ্ছে। আসল কারণটা এখনো চাপা দেওয়া আছে, কিন্তু সবাই জানে পালিয়ে যাচ্ছে সবাই।
পরদিন টোকিওর রেড ক্রস হসপিটাল আর ইউনিভার্সিটি থেকে বলল রেডিও অ্যাক্টিভিটি। আমরাও টোকিওতে চালালাম এক এক করে। এরপরে আর বিশদ বিবরণ শোনার প্রয়োজন নেই সাধন। টোকিওর ডাক্তাররা জমের সাথে লড়াই করে 23 জনের মধ্যে 22 জনকে ফিরিয়ে এনেছে। হাইড্রোজেন বোমারও প্রচুর তথ্য প্রমাণ পাওয়া গেছে এই 23 জনের রোগ যন্ত্রণায়। মাসুদ হাসপাতালে ছিল কদিন যেন? হাসপাতালে কদিন ছিলেন? 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। যত রকমের রোগের যন্ত্রণা বিভৎসতা তোর কল্পনায় আসবে সাধন, মাসুদা তার থেকে অনেক অনেক বেশি ভুগেছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে একা একা। একা নয় মাস তো প্রতি মাসে 2 বার করে ইয়াইজু থেকে গাড়ি ভাড়া থেকে জোড়াতো কে জানে। টোকিও শহরের রাস্তা হারিয়ে গেল তো প্রায়। ইয়াইজুতে সবাই মাকে এড়িয়ে চলতো, আমার কাছে আসতো বলে। তো আশা কামায় যায়নি কখনো, এসে চুপ করে বসে দেখতো। একদিন একগাল এসে চিঠিটা বের করে দিল। কার চিঠি? আমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল, বাড়ির দরজায় বন্ধ চিঠি রেখে গেছে। মা ধরে নিয়েছিল, মা ভেবেছিল চিঠিটা পেয়ে হাসপাতালে আমার খুব ভালো লাগবে। সেদিন নিজের চেয়ে মার জন্য আমার কষ্ট লেগেছিল বেশি। কি ছিল সেই চিঠিতে? কি আর থাকবে, বিশ্বর রোগীকে কে বিয়ে করবে, কোন সাহসে? কিন্তু বিয়ে তো তোমাকে একজন করেছে সেসব দিন। এই বিশ্বর রোগী নিয়ে তো তার কাজ ছিল। টোকিও হাসপাতালে নার্স ছিল সে, কিন্তু আমি জানি মাসুদ। না, আমি নালিশ করছি না। মা আছে, আমার বউ খুব ভালো মেয়ে, ইয়াইজু হাসপাতালে কাজ করে এখন। একটা ছোট বাড়ি তুলেছি, আমেরিকান সরকার ক্ষতিপূরণ দিয়েছিল সেই টাকা। আমি ভালোই আছি। তাছাড়া এ তো আমার একার নয়, একজন বাদে বাকি সকলেরই তো একই হাল। কি হাল? 22 জনের মধ্যে 21 জনেরই প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে রেডিও অ্যাক্টিভিটির দাপটে। জাপানিদের কাছে এটা প্রায় অপূরণীয় ক্ষতি। মাসুদা, এসো। তৃতীয় আণবিক বোমার শহীদ। যুদ্ধের জন্য বসে থাকতে হবে না সাধন, যুদ্ধ পরের কথা। আজ পর্যন্ত বহু আণবিক বোমার পরীক্ষা হয়েছে এই পৃথিবীর বুকে, তার পুরোপুরি রেডিও অ্যাক্টিভ ফলাফলের হিসেব এখন কেউ জানে না। শুধু এটুকু বলতে পারি 62 সাল পর্যন্ত যে কটা বিস্ফোরণ হয়েছে তার ফলাফলের তেজে 20 লক্ষ বিকলাঙ্গ শিশু জন্মেছে দুনিয়ায়। একটা বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে, 45 সালে হিরোশিমার বোমাটার শক্তি ছিল 20,000 টন টিএনটি। 54 সালে হাইড্রোজেন বোমের শক্তি হলো 2 কোটি টন টিএনটির সমান। বিজ্ঞানের জয়যাত্রা। প্রচুর খেটেছিস? আমারও অনেক জানা হলো। হলো। ওকে, আর চলি রে। বুঝলি, গাড়ি আছে, পৌঁছে যেতে পারবো। বৃষ্টিটাও ধরে গেছে। আর মাত্র একটা ভাই বাকি, তো দেখে যা। সব পাগলে পাল্লায় পড়া গেল। খবরটা কোথায় আছে ফাইল? ওই যে পায়ের কাছে। না, এটা শরৎ চৌধুরী। এসব কি? ও, এই নিজের একটা সাক্ষ্য থাকবে না ঐতিহাসিক বিচারে। তুই এসবের দায় ঘাড়ে নিতে চাইছিস? তুই নিবি না? আমরা যদি একটা সিস্টেমের পার্ট হই তাহলে দায় হওয়ার অধিকার আছে তোর আমার। আমি ও কথা বলছি না, আমার সাধন ভালো করে পড়। বয়স 40, বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হুগলি মহাজিত। আচ্ছা, এই তুই আমাকে তোর মাথাটা দেখ না উল্টে। প্রেসক্রিপশন ইন্দ্রাণী চৌধুরী, কিসের এগুলো? কেমো 5টা করে নিতে পারি। ডক্টর মোসারেফ অনেক চেষ্টা করেছিলেন। দাঁড়া শরৎ, লাগছিস। ডক্টর মোশাররফ তো সাইকিয়াট্রিস্ট। সেটা তো ধারণা মাত্র, আমি কখনো বলেছি বল? ইন্দ্রাণী মারা গেছে। লিউকেমিয়া।
ব্লাড ক্যান্সার। ওর ইমেল অ্যাকাউন্ট থেকে আমিই তোকে মেল করেছিলাম। দরকার হলো চেঁচিয়ে এসব। এই এই আমি তোর সঙ্গে অনেক অনেক কোঅপারেট করেছি। আচ্ছা আমি যাবো, আমাকে যেতে দে। আটকাবো না, কিন্তু কি হচ্ছে সব সেটা না জেনে চলে যাবি? যাবো না, তাড়াতাড়ি বল। আচ্ছা বলতো, গত 25-30 বছরে ভারতবর্ষে ক্যান্সার রিলেটেড ডেথ রেট কত? হচ্ছিল আটক বোমা, হয়ে গেল ক্যান্সার। আচ্ছা কিছু নেই, বল না, জানিস না, বল না। না জানি। ঘন্টায় 36 জন। আচ্ছা এই ক্যাজুয়ালিটি রেট হঠাৎ বেড়ে গেল কেন বলে তোর মনে হয়? না ভাবিনি। তাছাড়া এটা তো অ্যাটমিক ক্যান্সার না। ও তাই? তাহলে দেখাই। বল। রাশিয়ার চেরনোবিলের দুর্ঘটনা 1986 সালে ঘটে। তারপর পৃথিবীর প্রায় সব দেশে যেভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল তা হাত থেকে বাঁচবার জন্য রাশিয়ার সরকার প্রচুর পদক্ষেপ গ্রহণ করে। ব্যতিক্রম শুধু ভারতবর্ষ। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি চেরনোবিলের 1000 ব্যাসার্ধের মধ্যে সমস্ত দেশ থেকে খাদ্য আমদানি বন্ধ করে দেয়, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কিংবা ব্রাসেলসে তাদের প্রতিনিধি এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি যতদিন না লোকসভায় খবরের কাগজের পাতা থেকে কথাটা ওঠে। কিন্তু তারপরে জানা যায় যে 4600 টন মাখন এবং 10,000 টন গুঁড়ো দুধ এদেশের আমদানি করা হচ্ছিল। কিন্তু রাশিয়ার রেডিও অ্যাক্টিভিটি আমাদের 86-87 সালে আমদানি হয়েছিল 1,22,000 টন খাদ্যশস্য, যা এসেছে তুরস্ক থেকে। যা চেরনোবিলের 1000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই অবস্থিত। রেডিও অ্যাক্টিভ নেই, ঘুরে যায় অনেক দূর। তার নিচে থাকা পৃথিবীর ক্ষেত খামার, জল, মাটি সব বিষাক্ত হওয়ার সম্ভাবনা। রেডিও অ্যাক্টিভিটির কোনো নিরাপদ মাত্রা হয় না। লিন তাপের মধ্যে